ও, আচ্ছা, তো আমরা প্রথমে কিন্তু প্রথম প্যারার মধ্যে তিনটা সিম্বল পেয়ে গেছি। একটা হচ্ছে প্লেনের সিম্বল, আরেকটা হচ্ছে মাউন্টেনের সিম্বল, এবং একটা হচ্ছে সামিট অফ কিলিমাঞ্জারো। সামিট অফ কিলিমাঞ্জারো অথবা কিলিমাঞ্জারোর যে চূড়া, সেটা হচ্ছে স্বর্গের সিম্বল। এবং প্লেন অথবা সমতল ভূমি যেখানে মানুষ বসবাস করে, সেটা হচ্ছে ইভিল এবং কনফিউশনের সিম্বল, অথবা মন্দ এবং বিভ্রান্তির সিম্বল। তারপর আরেকটা সিম্বল হচ্ছে মাউন্টেনের সিম্বল। সেই মাউন্টেনটা হেমিংওয়ে অনেক সময় তার কবিতার মধ্যে মাউন্টেন মানে বুঝিয়েছেন গুডনেস, মঙ্গল, পিউরিটি। পিউরিটি বলতে হচ্ছে বিশুদ্ধতা, এবং ক্লিননেস পরিচ্ছন্নতা। তাহলে মাউন্টেন বলতে কি? গুডনেস, পিউরিটি, ক্লিননেস। এবং প্লেন্স বলতে হচ্ছে ইভিল অ্যান্ড কনফিউশন। তাহলে তিনটা সিম্বল অলরেডি আমরা পেয়ে গেছি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এই কারণে খেয়াল করে শোনো। ইন দ্য ওয়েস্টার্ন আপু সামিট আরেকবার। অফ, আরেকবার বলবো। হ্যাঁ আপু বলবো। তিনটা সিম্বল, একটা হচ্ছে সামিট অফ কিলিমাঞ্জারো, কিলিমাঞ্জারোর চূড়া। এটা হচ্ছে স্বর্গের সিম্বল। কিলিমাঞ্জারোর চূড়া মানে কি? স্বর্গ। কিলিমাঞ্জারো চূড়া হচ্ছে স্বর্গ। তারপর প্লেন অথবা সমতল ভূমি। এই প্লেন মানে হচ্ছে ইভিল অ্যান্ড কনফিউশন, মন্দ এবং বিভ্রান্তি। তারপর হচ্ছে মাউন্টেন। মাউন্টেন জিনিসটা হচ্ছে গুডনেস, পিউরিটি অ্যান্ড ক্লিননেস এর সিম্বল, মঙ্গল, বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার সিম্বল। ঠিক আছে আপু। In the western summit of Kilimanjaro, there is a dried and frozen carcass of a leopard. তো ওই যে পশ্চিম চূড়ার মধ্যে, কিলিমাঞ্জারোর পশ্চিম চূড়ার মধ্যে একটা ড্রাইড এবং ফ্রোজেন কার্কাস আছে লিওপার্ডের। কার্কাস বলতে হচ্ছে মৃতদেহ, মৃতদেহ অথবা মমি। তো চিতাবাঘের একটি ওইখানে মৃতদেহ রয়েছে। ওই মৃতদেহটা কই রয়েছে? কিলিমাঞ্জারোর যে ওয়েস্টার্ন সামিট অথবা পশ্চিম যে চূড়া, সেখানে শুকনো এবং হচ্ছে বরফে জমা চিতাবাঘের একটি লাশ রয়েছে, হুইচ সিম্বলাইজেস ইমমর্টালিটি, যেটা মানে হচ্ছে অমরত্ব। তাহলে এই চিতাবাঘের যে লাশটা, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে অমরত্ব। ইট অলসো রিপ্রেজেন্টস স্ট্রেংথ এন্ড কারেজ। ওই যে চিতাবাঘের লাশ, সেটা মানে হচ্ছে সাহস এবং শক্তি। সাহস, শক্তি এবং ইমর্টালিটি। অমরত্ব, শক্তি এবং সাহস, এই তিনটা মানে হচ্ছে ওই লিওপার্ড অথবা চিতাবাঘের যে লাশ সেটা। The animal has achieved immortality because it has taken difficult road of going at the summit of Kilimanjaro. এই যে চিতাবাঘ অথবা লিওপার্ডটা, সেটা কেন ইমর্টালিটি পেয়েছে, সেটা কেন অমরত্ব পেয়েছে? এটা অমরত্ব পাওয়ার কারণ হচ্ছে এই যে কিলিমাঞ্জারোর সামিট অথবা কিলিমাঞ্জারোর চূড়া, কিলিমাঞ্জারোর চূড়ায় যাওয়ার এই দুঃসাহসটা সে করেছে। এত কঠিন একটা রাস্তা সে তার জীবনে বেছে নিয়েছে, যে সে মাউন্টেনটাকে জয় করবে, এত উপরে সে উঠবে। তাহলে ওই চিতাবাঘটা খুব বেশি সাহসী ছিল, এই কারণে সে এত উপরে উঠতে পেরেছে। তো যেহেতু এত বড় একটা কষ্টের কাজ করেছে, তাই চিতাবাঘটা হচ্ছে ইমর্টালিটির সিম্বল, অমরত্বর সিম্বল। সব সময়ের জন্য সেখানে অমর হয়ে রয়েছে। হ্যারি, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি অন দ্য আদার হ্যান্ড, ডাজ নট টেক ডিফিকাল্ট রোড। কিন্তু এই গল্পের যে প্রোটাগনিস্ট অথবা নায়ক, আচ্ছা, প্রোটাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট মানে বুঝছো তোমরা? প্রোটাগনিস্ট মানে হচ্ছে হিরো অথবা নায়ক, এবং অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে খলনায়ক অথবা ভিলেন। তাহলে একটা গল্পে কিন্তু দুইটা ক্যারেক্টার সবসময় থাকে, একটা থাকবে হচ্ছে প্রোটাগনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। যে নায়ক তাকে বলা হবে প্রোটাগনিস্ট, যে খলনায়ক তাকে বলা হবে অ্যান্টাগনিস্ট। তাহলে হ্যারি সে হচ্ছে এই প্রোটাগনিস্ট গল্পের প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট হচ্ছে মেইন চরিত্র আর কি, একটা হ্যাঁ, গল্পের। হ্যাঁ। তাহলে হ্যারি হচ্ছে এই গল্পের মেইন চরিত্র অথবা নায়ক। তো সে কিন্তু জীবনের কঠিন রাস্তা বেছে নেয়নি। লিওপার্ডের থেকেও সে অধম ছিল, চিতাবাঘের চেয়েও সে অধম ছিল, কারণ জীবনের সে কঠিন রাস্তাটা বেছে নেয়নি। হি ইজ ডাইং ইন দ্য প্লেন্স হাউ ফ্রম ক্যান আই গ্যাংগ্রিন। প্র্যাকটিস? He is dying in the plains from gangrene, a deadly infection which হাউ ক্যান causes আই his প্র্যাকটিস body. দিস? আচ্ছা, বলতেছিলাম কি যে প্রোটাগনিস্ট এখানে কঠিন রাস্তাটা বেছে নেয়নি।
সে হচ্ছে গ্যাংগ্রিনে আক্রান্ত হওয়ার মাধ্যমে এই ডেডলি ইনফেকশন হয়েছে, এই কারণে সে সমতল ভূমির মধ্যে মারা যাচ্ছিল, ধীরে ধীরে সেখানে মারা যাচ্ছিল। এবং এটার কারণে তার যে বডি, তার পা থেকে শুরু করে উপরের দিকে ধীরে ধীরে পচে যাচ্ছিল, এবং পচে সেটা গ্রিনিশ ব্ল্যাক হয়ে যাচ্ছিল, কালচে সবুজ হয়ে যাচ্ছিল। Thus the symbolism of Kilimanjaro is contrasted with the symbolism of the plains. তো এই কারণে এই কিলিমাঞ্জারোর যে সিম্বলিজম অথবা প্রতীক, সেটা এখানে সমতল ভূমির প্রতীকের সাথে কন্ট্রাস্ট করা হচ্ছে, বিপরীত জিনিস হিসাবে এখানে দেখানো হচ্ছে। তাহলে একটা কন্ট্রাস্ট কি এখানে, প্লেন্স আর মাউন্টেন, এই দুটার সিম্বল হচ্ছে একে অপরের বিপরীত অথবা একে অপরের কন্ট্রাস্ট। তাহলে এ পর্যন্ত আগে যতগুলো সিম্বল পেয়েছি সেটা মানে কি তোমরা আগে বলো, কারণ অনেকগুলো সিম্বল তো মনে রাখতে পারবো না একসাথে। বলো দেখি, সামিট অফ কিলিমাঞ্জারো, কিলিমাঞ্জারো যে চূড়া, সেটা কিসের সিম্বল? স্বর্গ। লিওপার্ড কিসের সিম্বল? এনকারেজমেন্ট। ইনকারেজমেন্ট, আরো অনেক কিছু ছিল। চিতাবাঘটা কিসের সিম্বল? এই পড়াচ্ছি তোমাদের আমি, হ্যাঁ? এটা বলতে পারতেছো না, কতক্ষণ ধরে বলতেছি। চিতাবাঘটা হচ্ছে অমরত্বর সিম্বল, ইমর্টালিটির সিম্বল। চিতাবাঘটা হচ্ছে অমরত্বের সিম্বল। চিতাবাঘ মানে শুধুমাত্র অমরত্ব না, এটা মানে হচ্ছে সাহস, শক্তি। একটা চিতাবাঘ একটা প্লেন থেকে, একটা নিচে থেকে, প্লেন বলতে কিন্তু সমতল ভূমি এখানে, এই প্লেন থেকে, সমতল ভূমি থেকে এত উপরে একটা পর্বতকে জয় করে ফেলেছে, এটাকে তোমরা সহজভাবে দেখতেছো? আর যেখানে আমাদের এই গল্পের নায়ক সবসময় শুয়ে থাকতো, খাইতো, ঘুমাইতো, এমন একটা অলস জীবন সে যাপন করেছে, তাহলে সে তো কখনো ইমর্টালিটি পেতে পারবে না, কখনো সে অমর হতে পারবে না। যে জীবনের কঠিন রাস্তাটা বেছে নিবে, ডিফিকাল্ট রোড যে বেছে নিবে, সে হবে ইমর্টাল। তাহলে লিওপার্ডই হচ্ছে এখানে আসল হিরো, যেহেতু সে এখানে কিলিমাঞ্জারো যে পর্বত, সে এটাকে জয় করেছে, এটার একদম সামিটে চলে গেছে, একদম চূড়ার মধ্যে চলে গেছে। এই কারণে লিওপার্ড হচ্ছে অমরত্বের প্রতীক। লিওপার্ড হচ্ছে অমরত্বের প্রতীক, শক্তির প্রতীক, সাহসের প্রতীক। লিওপার্ড অমরত্ব, শক্তি, সাহসের প্রতীক। আচ্ছা, এটা মনে হয় না আর ভুলবা তোমরা। তারপর হচ্ছে, বলো দেখি, সমতল ভূমি কিসের প্রতীক? সমতল ভূমিতে প্লেনে যে মাইট দিব কিন্তু, সমতল ভূমি আবার ইমর্টাল কেমনে হবে? সরি আপু। সমতল ভূমি তো প্রথমেই বলতেছি আমি, ইভেল এন্ড কনফিউশনের প্রতীক, মন্দ এবং বিভ্রান্তির প্রতীক। যেখানে মানুষ বসবাস করে, মানুষের মতো যে অজাতের মানুষ যেখানে বসবাস করে, সেটা তো অবশ্যই ইভিল এন্ড কনফিউশনের প্রতীকই হবে। মানুষ যেখানে মন্দ সেখানে, মানুষ যেখানে ইভিল সেখানে, এবং মানুষের মাঝখানে তো কনফিউশন কাজ করে, তাই না? তাহলে মানুষ অথবা প্লেনস অথবা সমতল ভূমি, এই সমতল ভূমি মানে হচ্ছে ইভিল এন্ড কনফিউশন। সমতল ভূমি মানে কি? ইভিল এন্ড কনফিউশন। আচ্ছা, তাহলে এখন মাউন্টেন মানে কি? মাউন্টেন কিসের প্রতীক? বিশুদ্ধতা, পিউরিটি। বিশুদ্ধতা, পিউরিটি, আর গুডনেস, মঙ্গল, মঙ্গলতার প্রতীক। মাউন্টেন হচ্ছে গুডনেস, পিউরিটি এন্ড ক্লিননেস, পরিচ্ছন্নতা। দেখো, মানুষের যে সমতল ভূমি, মানুষ যেখানে বসবাস করে, সেটা কিন্তু কখনো পরিষ্কার থাকে না। সেটাকে কেউ কখনো জীবনও জীবনও বলতে পারবে না যে এখানে পিউরিটি আছে, ক্লিননেস আছে, গুডনেস আছে, এটা কখনো বলা যাবে না। এই জিনিসগুলো পাওয়া যাবে শুধুমাত্র মাউন্টেনের মধ্যে, পর্বতের মধ্যে। এই কারণে পর্বত হচ্ছে গুডনেস, পিউরিটি অ্যান্ড ক্লিননেস এর সিম্বল। এবং প্লেন্স অথবা সমতল ভূমি, সেটা হচ্ছে ইভিল অ্যান্ড কনফিউশনের সিম্বল। আচ্ছা, এখন বলো দেখি, লিওপার্ডটা কেন অমর হয়েছিল? সেটা কেন অমরত্ব, সাহস এবং শক্তির প্রতীক? সে পর্বতের চূড়ায় উঠেছিল, কঠিন একটা রাস্তা জীবনে সে বেছে নিয়েছে, এই কারণে সে সামিট। ছিল অমরত্ব, শক্তি, সাহসের প্রতীক।
তো এখানে কিন্তু ওই লিওপার্ডের সাথে চিতাবাঘের সাথে হেরির একটা কন্ট্রাস্ট করা হয়েছে, এবং সমতল ভূমির সাথে মাউন্টেনের একটা কন্ট্রাস্ট করা হয়েছে। চলো এখন নেক্সট প্যারায় যাই, ভালচার্স। প্রথমে হচ্ছে আমরা পড়বো এখানে শকুনের কথা। এই শকুনটা হচ্ছে এক ধরনের শিকারী প্রাণী। আচ্ছা, শকুনরা কি কাজ করে বলো দেখি। শিকার কর শকুনরা কি করে? শিকার করে। আমাদের কথা বুঝতেছি না, ভালো মতো বলো। শকুনরা শিকার করে আপু। হ্যাঁ, শিকার করে, আবার হচ্ছে মরা মানুষ খায়। শকুনদের একটা হ্যাঁ। আমাদের সমাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে মরা মানুষ খাওয়া অথবা মানুষের মাংস খাওয়া। তো এইখানে এই শকুনের রোল অথবা ভূমিকা হচ্ছে এটাই। কারণ শকুনরা ওয়েট করতেছিল যে কখন হ্যারি মরবে আর হ্যারির মাংসটা ওই খাবে। বুঝছো? শকুনের কন্ট্রিবিউশনটা হচ্ছে শকুন এই গল্পের মধ্যে এটাই, যে সে হ্যারির মারা যাওয়ার অপেক্ষা করতেছিল, যে কখন মারা যাবে, তারপর হচ্ছে টেস্টি টেস্টি মাংস খাবো, মানুষের মাংস। শকুনের দয়ায় কি গরু মরে? মরছে তো। এই শকুনের দোয়ায় আসলে হেরি কিন্তু গরুই ছিল, আর একটা গরু ছিল, এই কারণে শকুনের দোয়ায় গরু মরছে। তারপর হচ্ছে খাইতে পারছে আর কি। তো ভালচার্স আর কাইন্ড অফ বার্ডস অফ প্রে। বার্ডস অফ প্রে মানে হচ্ছে শিকারী পাখি। তো শকুনরা হচ্ছে এক ধরনের শিকারী পাখি, অ্যান্ড দে চিফলি ফেড অন ক্যারিয়ন। এবং তারা প্রধানত ক্যারিয়ন খায়। ক্যারিয়ন বলতে হচ্ছে মানুষের মাংস অথবা যে কোনো প্রাণীর মাংস। তো তাহলে তারা মাংস খায়। হ্যারিস রুটিন ফ্লেশ অ্যাট্রাক্টস ভালচার্স। তো যখন হ্যারির পাটা পচে যাচ্ছিল, পা থেকে তার বডিটা পচে যাচ্ছিল, তখন এই পচা মাংসটা ভালচার্স গুলোকে অথবা শকুন গুলোকে আকর্ষিত করতেছিল তার দিকে, যে হ্যাঁ আমি পচে যাচ্ছি, আমাকে খাইতে আসো, এটা বলতেছিল ওর পাটা। হি লাইজ অন আ cot আন্ডার সাম ট্রিজ and sees that vultures are circling overhead. তো সে একটা কটের উপর, কট বলতে হচ্ছে কেন খাট, একটা খাটের উপর সে শুয়েছিল। তার যে বাসা ছিল সেই বাসার সামনে একটু জায়গা ছিল বসার মতো। তো সেখানে একটা খাট ছিল, ওই খাটের উপর সে শুয়েছিল, এবং তার মাথার উপর ছিল মুক্ত আকাশ বা খোলা আকাশ ছিল তার মাথার উপর। এবং ওই খাটটা ছিল কিছু গাছের নিচে। তো কয়েকটা গাছের নিচে একটা খাট ছিল, খাটের উপর ছিল হ্যারি, এবং হ্যারির মাথার উপর ছিল কিছু শকুন, কিছু ভালচার্স। তো ওই ভালচার্স গুলো, শকুন গুলো তার মাথার উপর গোল গোল করে ঘুরতেছিল এবং ওয়েট করতেছিল যে কখন মারা যাবে। দেখো না, একটা মানুষ যখন মরে থাকে অথবা একটা প্রাণী যখন মরে থাকে, তখন কিন্তু ওই মাংসের উপর কাকগুলো শুধুমাত্র গোল গোল ঘুরে এবং কেমন একটা বিশ্রী সাউন্ড করে। এমন বিশ্রী একটা পরিবেশ তখন ক্রিয়েট হচ্ছিল, কারণ হেরির মাংসটা পচে যাচ্ছিল এবং ওই দুর্গন্ধে এই শকুনগুলো তার মাথার উপর ঘুরতেছিল। Hemingway uses vultures to convey the horror of approaching death and the agony of waiting for death. এখন দেখো এই যে ভালচার্স, সেটা কিসের প্রতীক? হেমিংওয়ে মৃত্যুর কাছে আসার ভয়াবহতা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা যন্ত্রণা, এই মৃত্যুর জন্য অপেক্ষা করা যন্ত্রণা কতটুকু ভয়ানক এবং মৃত্যুর যে ভয়াবহতা, এগুলো বোঝানোর জন্য শকুনগুলোকে ব্যবহার করেছেন। শকুনগুলো যখন ওর মাথার উপর আসছে, হয়তো বুঝছে যে এখন আমি মারা যাব। এই শকুনগুলো হচ্ছে আমার মারা যাওয়ার ওয়েট করতেছে। তো সে তো নিজেও তার মারা যাওয়ার জন্য ওয়েট করতেছে, ডেথের জন্য ওয়েট করতেছে, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। তো মৃত্যুর জন্য অপেক্ষা করার যে অ্যাগনি, যে যন্ত্রণা, সেটা এখানে শকুনগুলো আমাদেরকে বোঝাচ্ছে এবং মৃত্যুর ভয়াবহতাকে বোঝাচ্ছে। ভয়ের প্রতীক এবং আসন্ন মৃত্যুর প্রতীক, যে মৃত্যুটা যে তার সামনে ছিল, নির্দিষ্ট ছিল, সেটার প্রতীক। দে সিম্বলাইজ হ্যারিস ইম্পেন্ডিং ডেথ। ইম্পেন্ডিং ডেথ বলতে হচ্ছে আসন্ন মৃত্যু। তাহলে শকুনগুলো কিসের প্রতীক? শকুনগুলো হচ্ছে হ্যারির আসন্ন মৃত্যুর প্রতীক, মানে যেটা সামনে আসবে, তার মৃত্যুটা যে কয়দিন পরে হবে, সেটার প্রতীক হচ্ছে শকুনগুলো। They also represent Harry's cycle of opportunity and termination, as they are tied to global life and death on the plane. এই যে শকুনগুলো, তারা হ্যারির সুযোগ এবং সমাপ্তির চক্রকে প্রতিনিধিত্ব করে, কারণ তারা সমভূমিতে বৈশ্বিক জীবন এবং মৃত্যুর সাথে আবদ্ধ। এই যে শকুনগুলো, এই শকুনগুলো হচ্ছে গ্লোবাল লাইফ এবং ডেথের সাথে আবদ্ধ। দে আর টাইড টু গ্লোবাল লাইফ এন্ড ডেথ অন দ্য প্লেন। প্লেন বলতে কি? সমতল ভূমি। সমতল ভূমিতে যে মানুষ মারা যাচ্ছে, সেটার সাথে কিন্তু অবশ্যই শকুন আবদ্ধ। কারণ শকুনগুলো হচ্ছে আমাদের সমতল ভূমিতে যেসব মানুষ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, এগুলোকে খেয়ে আমাদের সমাজটাকে ক্লিন রাখতেছে।
এই কারণে তারা বৈশ্বিক জীবন এবং মৃত্যুর সাথে আবদ্ধ। They are tied to life because they keep the plain clean by eating the rotten flesh of dead animals. They are harmful to other animals. তো তারা জীবনের সাথে কেন আবদ্ধ, জীবনের সাথে কেন তারা টাইট? এর কারণ হচ্ছে তারা আমাদের সমতল ভূমিটাকে পরিষ্কার রাখে এসব পচা মাংস খেয়ে এবং ড্যাড অ্যানিমালস গুলোর মাংস খেয়ে, যেটা হচ্ছে অন্যান্য অ্যানিমালসদের জন্য ক্ষতিকারক। দেখো আমাদের চারপাশে যদি যে কোনো একটা প্রাণী মরে যায় এবং সেটাকে যদি শকুন না খায়, এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকারক। এটার দুর্গন্ধ, তারপরে এটা যে কি কি সাইড এফেক্ট আসবে সবকিছু আমাদের জন্য ক্ষতিকারক। তো শকুনরা তো আমাদেরকে সেভ করতেছে এটা খাওয়ার মাধ্যমে। রোটেন ফ্লেশ হচ্ছে পচা মাংস। হ্যাঁ, রোটেন ফ্লেশ, ফ্লেশ বলতে হচ্ছে মাংস, ফ্লেশটা হচ্ছে মাংস, আর রোটেন বলতে হচ্ছে পচা। তাহলে তারা প্রাণীগুলোর পচা মাংস খেয়ে আমাদের সমাজটাকে ক্লিন রাখতেছে। They are tied to death because they portend the death of animals. তারা হচ্ছে আমাদের জীবনের সাথে সংযুক্তপূর্ণ এবং মৃত্যুর সাথেও সংযুক্তপূর্ণ। তারা মৃত্যুর সাথে সংযুক্তপূর্ণ, এর কারণ হচ্ছে তারা পশুদের মৃত্যুর চিত্র তুলে ধরে। পোর্টেন্ট দ্য ডেথ অফ এনিমেলস, পোর্টেন্ট বলতে হচ্ছে তুলে ধরা। তারা পশুদের অথবা যে কোনো এনিমেলসদের মৃত্যুর দৃশ্য আমাদের সাথে তুলে ধরে বা আমাদের সামনে তুলে ধরে। They appeared at a time when Harry could have used his ability when he had his health, and now they appear again as Harry is about to die. তো হ্যারি যখন যৌবনে ছিল, যখন তার কাছে এই সময়টা ছিল, স্বাস্থ্য ছিল, সবকিছু ছিল লেখালেখি করার জন্য, তার ক্যারিয়ারটাকে কাজে লাগানোর জন্য, তখন কিন্তু শকুন তার জীবনের মধ্যে ছিল। এর মানে হচ্ছে শকুন মানুষের জীবনের সাথে সংযুক্তপূর্ণ, মানুষের মৃত্যুর সাথে সংযুক্তপূর্ণ। তো যখন তার লেখালেখি সুযোগ ছিল, অপরচুনিটি ছিল, ফ্যাসিলিটিস ছিল, তখন শকুনগুলো একবার আসছিল। এখন যখন সে মারা যাবে, মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, এখন আবার শকুনগুলো আসছে। দিস vultures represent his physical death. তো এই শকুনগুলো তার শারীরিক মৃত্যুর প্রতিনিধিত্ব করে। এখন বলো দেখি, এই শকুনগুলো কিসের প্রতীক? শান্তির, পিচ, কিসের প্রতীক? শান্তির। তুমি ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে কানে ধরো, সবাই আমরা তোমার কানে ধরা দেখতে চাই। শকুনটা হচ্ছে আসন্ন মৃত্যুর প্রতীক। আচ্ছা, শকুন কিভাবে মানুষের জীবনের সাথে এবং মৃত্যুর সাথে সংযুক্তপূর্ণ? মানুষের সাথে, মানুষের জীবনের সাথে এবং মৃত্যুর সাথে কিভাবে শকুনটা সংযুক্তপূর্ণ বলো। কেউ বলবা? আপনি বলেন আপু। এতক্ষণ আমি কি বলছি আপনি যদি আবার বলেন। বলো, এতক্ষণ আমি কেন চিল্লাইছি? আপু এতগুলো পড়া মাথায় পড়তে পড়তে উপর থেকে আস্তে আস্তে নিচে আস্তে আস্তে আমার মনে থাকে না। এই কোশ্চেন গুলো আসলে অনেক কঠিন, এই কারণে আমি চাইছিলাম তোমাদের এটা মুখস্থ করে দিতে, বাট তোমাদের কন্ডিশন তো ভালো দেখতেছি না। এই বর্ণালী তুমি বলো না কেন? তারপর ফয়সাল আহমেদ, মানিক, পুষ্পিতা, মাজেদ, মাজেদ আক্তার, মাজেদ সরকার, আচ্ছা, বলো না কেন? ঠিক আছে, আচ্ছা, আর ভয়ে আছি তোরা যদি আবার ওই যে সাকিবের মতো কানে ধরান। অ্যান্সার না দিতে পারলে সবাই কানে ধরাবো। তুমি জানো আমি কিন্তু, আমি চাইলে কিন্তু সবার ভিডিও এখন অন করে দিতে পারি। আল্লাহ, কেমনে? আমার মনে হচ্ছে যে এটা যে আপু মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তো তার অস্তিত্ব আর থাকে না। তো ঠিক তদ্রুপ ভাবে শকুনের যে ব্যাপারটা এই ক্ষেত্রে এটা হচ্ছে যে ধরেন যে মানুষের মৃত্যুর পর মানুষ বিলীন হয়ে যায়। আর আর শকুনের ক্ষেত্রে তো দেখা যায় যে মানুষের মাংস যখন পচন ধরে তখন শকুন সেটা খেয়ে ফেলে। এক কথায় তো এখানে অস্তিত্ব বিলীনই হয়ে যাচ্ছে। হুম, শকুনের কন্ট্রিবিউশন হচ্ছে মানুষের জীবনের মধ্যেও আছে, মানুষের মৃত্যুর মধ্যেও আছে। জীবনের মধ্যে আছে কারণ মানুষ আমাদের জীবনটাকে সুস্থ, শকুন আমাদের জীবনটাকে সুস্থ রাখতে সাহায্য করে। যখন একটা প্রাণী মারা যায় তখন সেটার মাংসটা তো শকুন খায়, তাই না? এটা খাওয়ার পরে আমাদের হ্যাঁ, সমাজটা ক্লিন হয়, পরিবেশটা ক্লিন হয়। এর মাধ্যমে কিন্তু শকুন আমাদেরকে হ্যাঁ, প্রোটেক্ট পরিবেশ দূষণ করতেছে। থেকে বেঁচে যায়।
হ্যাঁ, এটা হচ্ছে জীবনের সাথে সংযুক্ত। আর যখন মারা যায় তখন তো খাচ্ছে, তো ওইটা হচ্ছে মৃত্যুর সাথে সংযুক্তপূর্ণ। এবং শকুন হচ্ছে এখানে আসন্ন মৃত্যুর প্রতীক, আসন্ন মৃত্যুর প্রতীক, তারপর হচ্ছে মৃত্যুর যে কি ভয়াবহতা সেটার প্রতীক। এবং মৃত্যুর জন্য যখন একজন মানুষ অপেক্ষা করে, তখন অপেক্ষার যে কি যন্ত্রণা সেটার প্রতীক। তারপর হচ্ছে দেখো জি হায়ানাস। আপু, এবার আমরা হায়ানাসের কথা জেনেছিলাম না? এই যে হায়ানাস গুলো কিন্তু হান্টার্স অথবা শিকারী প্রাণী। এই যে হায়ানাস, এগুলো হচ্ছে খুবই দক্ষ শিকারী। এগুলো হচ্ছে দক্ষ শিকারী। এরা খুব এবং ভয়ানক, এরা দলবদ্ধভাবে হুম শিকার করে, এটা জানি। হুম এবং এগুলোকে বলা হয় হচ্ছে স্ক্যাভেঞ্জিং অ্যানিমালস। হায়ানাস গুলোকে বলা হয় স্ক্যাভেঞ্জিং অ্যানিমালস এবং দক্ষ শিকারী। দে অলসো ফিড অন ক্যারিয়ন, তারাও কিন্তু মাংস খায়। সো দে সিম্বলাইজ ডেথ। তো তারা হচ্ছে এখানে মৃত্যুর প্রতীক। আফটার হ্যালেন রিটার্নস হান্টিং এ মেল টমি, শি অ্যান্ড হ্যারি হ্যাভ ড্রিঙ্কস। তো হ্যালেন, ওই যে হ্যারির ওয়াইফ, সে হচ্ছে শিকারে যায় এবং একটা মেল টমিকে হান্ট করে নিয়ে আসে, শিকার করে নিয়ে আসে। তো সেটাকে শিকার করে নিয়ে আসার পর তারা দুজন একসাথে বসে এবং মদ্যপান করে। As then they watch a hyena ominously to cross a hill, and this it has Question been is, doing for two there weeks. is an confusion about whether we should compare. তো ওই হায়েনাস গুলো সামনে দিয়ে যাচ্ছিল, ওদের বাসার সামনে দিয়ে। ওরা 2 সপ্তাহ ধরে দেখতেছে যে বারবার হায়েনাস গুলো আমার সামনে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাহাড়টা পার হয়, তাদের বাসার সামনে যে পাহাড়টা ছিল, একটা হায়ানা বারবার ওই পাহাড়ের সামনে পিছনে দিয়ে যাচ্ছিল, সেটাকে ক্রস করতেছিল। এবং এই জিনিসটা তাদের কাছে অশুভ মনে হচ্ছিল, এটা তাদের কাছে অশুভ মনে হচ্ছিল। Secondly, when the hyena slipped lightly along the edge of it, Harry forestates his death. কিন্তু যখন ওই হায়ানাটা তার কিনারা বরাবর হালকাভাবে পিছলে যায়, তখন হ্যারি তার মৃত্যুকে অরণ্য করে, তার মৃত্যুকে সে দেখতে পায়। মানে সে বুঝতে পারে যে এখন আমার মৃত্যু কনফার্ম, এখন আমি মারা যাব। He felt death for the third time when he heard the hyena make a noise just outside the range of the fire. এবং তৃতীয়বারের মতো সে তার মৃত্যুটাকে অনুভব করে যখন এই হায়ানা তার, যেখানে আগুন জ্বালানো হচ্ছিল, যেহেতু চারপাশে সবসময় স্নো পড়তেছিল, তো ওইখানে তো অবশ্যই আগুন জ্বালানো আছে। তো আগুন জ্বালানোর একটু পিছনে বা একটু সামনের দিকে একটা বিকট আওয়াজ যখন শুনতে পায়, ওই হায়নাটা কি করেছিল, একটা মানুষের কান্নার মতো বিকট আওয়াজ আওয়াজ করেছিল। তো এটা যখন শুনতে পায়, তখন তৃতীয়বারের মতো হ্যারি তার মৃত্যুর কনফার্মেশন পায় যে হ্যাঁ, আমি এখনই মরবো। At last, death had come and rested its head on the foot of the court, and he could smell its breath. And in his thoughts, he curses his final image of death. You have got a hell of breath, you stinking bastard. When the hyena presses on Harry's chest, it signifies his death. তো এগুলো দেখো, এটা হচ্ছে সবটাই হ্যারির কল্পনা। হ্যারি যখন ওই কটের উপর শুয়েছিল, খাটের উপর শুয়েছিল বাইরে, তখন তার সে ভাবতেছিল যে মৃত্যু একটা মানুষ, এখানে মৃত্যুকে পার্সনিফাইড করা হচ্ছে। সে ভাবতেছিল যে মৃত্যু তার পায়ের এখানে এসে বসছে, এবং মৃত্যুর যে নিঃশ্বাস, মৃত্যুর যে শ্বাস, সেটা কিন্তু হ্যারি পাচ্ছিল। এটা পাওয়ার মাধ্যমে সে বুঝতে পারে যে এটাই হচ্ছে আমার ফাইনাল ইমেজ অফ ডেথ। মৃত্যুর হচ্ছে ফাইনাল ইমেজ এটাই, যে আমার মৃত্যুটা আমার পায়ের এখানে এসে বসেছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো তখন এই হ্যারির মাথা নষ্ট হয়ে যায়। হ্যারি তখন মৃত্যুকে গালিগালাজ করা শুরু করে দেয়। তখন সে মৃত্যুকে বলে যে ইউ হ্যাভ গট আ হ্যাল অফ ব্রেথ, ইউ স্টিঙ্কিং বাস্টার্ড। তখন সে মৃত্যুকে বলে যে তোমার থেকে তো খুবই দুর্গন্ধ আসতেছে, এবং মৃত্যুকে সে বাস্টার্ড বলে গালি দেয়। মৃত্যুকে সে কি করে, বাস্টার্ড বলে গালি দেয়, এবং বলে যে তোমার থেকে খুবই দুর্গন্ধ আসতেছে, এখান থেকে চলে যাও। কিন্তু আবার সে কল্পনা করে যে ওই হায়ানাটা এসে ওর বুকের উপর বসছে, হ্যারির বুকের উপর বসে একটা চাপ দিছে। তো তখন যখন চাপ দিচ্ছে তখন সে মারা গেছে, ওই ঘুমের মধ্যে যে মারা যায়, তখন আসলে হায়ানাটা তার বুকের উপর এসে বসছিল এবং সে মারা গেছে। তো হায়ানাটা তার বুকের উপর, হ্যাঁ, বাস্টার্ড মানে হচ্ছে জারজ সন্তান। তো মৃত্যুকে সে বলতেছিল বাস্টার্ড, যে তোমার থেকে খুবই দুর্গন্ধ আসতেছে, যখন মৃত্যু তার পায়ের কাছে এসে বসেছিল ওই কটের উপর, খাটের উপর।
তো হায়ানা যখন তার কল্পনার মধ্যে তার বুকের উপর এসে চাপ দেয় তখন সে মারা যায়। তো হায়ানাসের বুকের উপর যে চাপ দেওয়া এটা মানেই হচ্ছে তার মৃত্যু। তাহলে এখন বলো দেখি হায়ানাস কিসের সিম্বল? হায়ানাসটা কিসের সিম্বল? আপু হাইসেন না, এখানে তো মনে হইতেছে যে এই যে আর কি জান কবজ করে তার সিম্বল মনে হইতেছে, যেটাকে আজরাইল বলা হয়। আজরাইল। হায়ানাসটা হচ্ছে মৃত্যুর সিম্বল, এখানে সোজা কথায় লেখা আছে আজরাইলের সো ইংলিশ দে কি আসলে? সিম্বলাইজ ডেথ, মৃত্যু। হায়ানাসটা হচ্ছে সোজা কথায় মৃত্যুর সিম্বল। তাহলে এখানে দেখো মৃত্যু নিয়ে আমরা দুইটা সিম্বলিজম পেয়েছি, একটা হ্যাঁ এক হচ্ছে কথায়। ভালচার্স আর একটা হচ্ছে হায়ানাস। ভালচার্সটা হচ্ছে আসন্ন মৃত্যু এবং হায়ানাসটা হচ্ছে একদম মেইন মৃত্যু। একুরেটলি। হুম। তো এখন গুড। হেলেনটাকে, হেলেন হচ্ছে হ্যারির ওয়াইফ। হেলেন দ্য ওয়াইফ অফ হ্যারি ইজ আ সিম্বল অফ ডেঞ্জার এন্ড থ্রেট। হেলেনটা হচ্ছে এখানে ডেঞ্জার এবং থ্রেটের সিম্বল। ডেঞ্জার এবং থ্রেট বলতে কি, বিপদ এবং হুমকির প্রতীক। হেলেন, হ্যারির ওয়াইফ, সে হচ্ছে বিপদ এবং হুমকির প্রতীক। শি রিপ্রেজেন্টস দ্য ওয়েলথ দ্যাট হ্যাজ কারাপ্টেড হ্যারি। সে হচ্ছে ওই সম্পদের প্রতিনিধিত্ব করে যা হ্যারিকে কুলসিত করেছে বা হ্যারিকে দুর্নীতিগ্রস্ত করেছে। তো হেলেনের টাকার কারণেই কিন্তু হ্যারি নষ্ট হয়ে গিয়েছিল, হ্যারি কারাপ্টেড হয়ে গিয়েছিল, দুর্নীতি ওর মধ্যে ঢুকে গিয়েছিল, মানে সে কাজ করে আর খেতে চায়নি। আচ্ছা আপু, তো এই এখানে কারণে। একটা বিষয় মাথার উপর দিয়ে যাইতেছে আপু। বলো। এই যে এই মানে এখানে ইয়া হেলেনকে বোঝানো হয়েছে যে মানে ইয়ার জন্য, হ্যারির জন্য ধ্বংসের প্রতীক, কিন্তু আহ, এই হেলেন তো হ্যারিকে খুব ভালোবাসতো। হ্যাঁ ভালোবাসতো, কিন্তু ওর টাকার কারণে তো ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। ওর টাকার কারণে যদি ওর কেরিয়ার নষ্ট হয়ে যায় তাতে ওর তো কোনো দোষ নাই, তাই না? কিন্তু কারণ ও তো এখানে তো সত্যিকারের ভালোবাসতো। তাতেও কিছু আসে যায় না, কারণ আমাদের নায়ক হচ্ছে হ্যারি। হ্যারি যেহেতু তাকে দোষারোপ করেছে তো আমাদেরও দোষারোপই করতে হবে। নারীরা ওর সব ভিতরে ব্যবসা। ঝামেলা আছে, হ্যারির ভিতরে ঝামেলা আছে, এই লোক ঝামেলা। তো এটা কি এতক্ষণে বুঝলা? অবশ্যই ওর মধ্যে ঝামেলা আছে। বর্ণালী, সবচেয়ে তোমার ঝামেলা কথা নারী। শোনা যাচ্ছে না। তোমার এখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, কিছু একটু একটু শোনা যায় বাট স্পষ্ট কথা বোঝা যায় না। গলার একটা কোশ্চেন, সমস্যা। একটা কোশ্চেন পড়াতে আজকে 1.5 ঘন্টা লাগবে, আমার খুব টায়ার্ড লাগতেছে। এখন তোমরা একটু খেয়াল করে শোনো, এক কথা 10 বার বলাইও না, ভালো মতো শোনো। হেলেন হচ্ছে এখানে ডেঞ্জার এন্ড থ্রেটের সিম্বল। সে হচ্ছে ওই ওয়েলথ অথবা ওই সম্পদটাকে রিপ্রেজেন্ট করে যেটা হ্যারিকে কারাপ্ট করেছে অথবা দুর্নীতিগ্রস্ত করেছে। উইথ হার মানি শি বাই সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট ফর হেলেন, হ্যারি। তো হ্যারির জন্য সে তার টাকা দিয়ে নিরাপত্তা এবং আরামটাকে কিনে নিয়েছিল। বাট দিস সিকিউরিটি অ্যান্ড মানি ডিস্ট্রয়েস হিজ রাইটিং ট্যালেন্ট। কিন্তু এই নিরাপত্তা এবং আরাম এবং তার টাকা, এই সবকিছু হ্যারির যে ট্যালেন্টটা ছিল সেটাকে নষ্ট করে দেয়। উইমেন অ্যান্ড মানি আর নাথিং বাট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এজেন্টস দ্যাট আর কজেস অফ দ্য সেলফ ডিস্ট্রাকশন অফ আ রাইটার। এখানে খুবই খারাপ একটা কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে নারী এবং অর্থ, নারী এবং অর্থ কিছুই নয়, এটা হচ্ছে এক ধরনের উপকরণ এবং এজেন্ট যেটা একজন লেখকের আত্মধ্বংসের কারণ। মানে এখানে বলতেছে নারী এবং টাকার কারণে লেখকের যে বা লেখকের যে লাইফ সেটা নষ্ট হয়ে গেছে, তার আত্মদর্শন নষ্ট হয়ে গেছে। সো হেলেন ইজ দ্য সিম্বল অফ হিজ ডিস্ট্রাকশন। তো হেলেন হচ্ছে এখানে ধ্বংসের প্রতীক। হেলেনটা কিসের প্রতীক? ধ্বংসের প্রতীক। হেলেন হচ্ছে ধ্বংসের প্রতীক। নারী হচ্ছে ধ্বংসের প্রতীক। ভুললে খবর আছে। He calls her rich bitch and refers to her money as bloody money or damned money. দেখো এবার হ্যারি কত প্রকারের খারাপ। সে এই মহিলার টাকা দিয়ে জীবনযাপন করেছে, এত আরামে থেকেছে, তবুও সে তাকে গালি দিচ্ছিল, বলতেছিল রিচ বিচ। এবং তার টাকা, এই হেলেনের যে টাকা সেটাকে বলতেছিল ব্লাডি মানি। ব্লাডি মানি বলতে হচ্ছে রক্তাক্ত টাকা অথবা অভিশপ্ত টাকা, অর ড্যামড মানি। এর জন্য তো আগে মারা গেছে। হ্যাঁ ঠিক বলছো, ওর মরাটাই ঠিক ছিল। ঠিকই আছে। তারপর এখন
বলো, হেলেন কিসের সিম্বল? এক কথায় বলবা, তাড়াতাড়ি। তাহলে ওই যে ধ্বংসের। ধ্বংসের হুমকির সিম্বল। ধ্বংসের। দ্য হুমকি প্লেন ইজ ধ্বংসের, হ্যাঁ। হুম, দ্য প্লেন ইজ আনাদার সিম্বল ইন দ্য স্টোরি। এখানে দুইটা প্লেন দেখতে পাবো। একটা প্লেন হচ্ছে সমতল ভূমি, আর ইজ একটা প্লেন মোর হচ্ছে ডেঞ্জার। রেস্কিউ প্লেন। একটা প্লেন হচ্ছে সমতল, আর একটা প্লেন হচ্ছে রেস্কিউ। রেস্কিউ প্লেন। তো এখানে প্লেনটা হচ্ছে আরেকটা সিম্বল। হ্যারি অ্যান্ড হেলেন আর ওয়েটিং ফর এ রেস্কিউ প্লেন। হ্যারি এবং হেলেন একটা রেস্কিউ প্লেনের জন্য ওয়েট করতেছিল, যেটা করে হ্যারিকে হসপিটালে নেওয়া হবে। দ্য প্লেন ইজ এয়ারবর্ন অ্যান্ড দ্যাট ইজ ফ্রম হেভেন্স। তো এটা হচ্ছে কল্পনার একটা প্লেন, যেটা হচ্ছে বায়ুবাহিত, যেটা স্বর্গ থেকে এসেছে বা স্বর্গ থেকে আসবে। মানে হেরির যে আত্মা, সেটাকে নেওয়ার জন্য আসবে আর কি। ইট ইজ দ্য সিম্বল অফ হোপ দ্যাট দে ক্যান escape from the planes and from the horrible vultures and hyenas. তাহলে এই যে প্লেন, সেটা হচ্ছে এক ধরনের প্রতীক। এখানে এটা হচ্ছে আশার প্রতীক। তাদের মধ্যে কিন্তু একটা আশা ছিল যে প্লেনটা যদি আসে তাহলে আমরা এই সমতল ভূমি থেকে, এই আফ্রিকা থেকে চলে যেতে পারবো, এখান থেকে বাঁচতে পারবো। এই যে ভয়ানক শকুনগুলো রয়েছে, হাইনাস গুলো রয়েছে, সেগুলো থেকে বাঁচতে পারবো। তাহলে এই যে প্লেন, সেটা হচ্ছে আশার প্রতীক, যে বাঁচার একটা পসিবিলিটি আছে, যদি প্লেনটা আসে আমরা বাঁচতে পারবো। তো এখানে হরিবল অর্থ ভয়ানক বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ, হরিবল বার্চার্স অ্যান্ড হায়ানাস। হায়ানাস গুলো, শকুন হরিবল গুলো মানে জানি। এবং ভয়ানক ছিল। তারপর হচ্ছে স্নো। স্নো হচ্ছে আরেকটা সিম্বল এই স্টোরির মধ্যে। স্নো হচ্ছে আরেকটা সিম্বল। স্নো বলতে কি? তুষার অথবা তুষারপাত, যেটা আমরা জীবনেও চোখে দেখবো না তুষার। বাংলাদেশের মধ্যে। হ্যাঁ। হ্যারি রিমেম্বার্স, বাট ইট ওয়াজ স্নো অল রাইট, অ্যান্ড ইট ওয়াজ স্নো দ্যাট দে ট্রাম্পড অ্যালন ইন আনটিল দে ডাইড দ্যাট। হ্যারি তখন বলতেছে এবং এটা মনে করতেছে যে, কিন্তু তুষারই ছিল এখনো এবং তখনো, এবং এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাব। মানে সব সময় তুষার ছিল তার জীবনে, এখনো আছে, তখনও ছিল, এবং মারা যাওয়ার আগ পর্যন্ত এই শীতের মধ্যে থাকবে। হেয়ার স্নো রিপ্রেজেন্টস দ্য ইম্পেন্ডিং ডেথ অফ হ্যারি। এখানে যে স্নো অথবা তুষার, সেটা হচ্ছে হ্যারির আসন্ন মৃত্যুর প্রতীক। দ্য স্নো ইজ অলসো এ সিম্বল অফ হিজ ফেলার্স ইন হিজ রাইটিং ক্যারিয়ার্স। তো এখানে যে স্নো অথবা তুষার, সেটা হচ্ছে তার যে লেখালেখি ছিল, কেরিয়ার ছিল, সেটার একটা সিম্বল। সেটার মধ্যে যে সে ব্যর্থ হয়েছে, সেটার সিম্বল। ফেইলার্স ইন রাইটিং স্টোরিজ, সে যে গল্প লিখতে পারেনি, গল্প লিখতে যে সে ব্যর্থ হয়েছে, এটার প্রতীক হচ্ছে স্নো। Thus, Hemingway's use of symbols helps to portray the morally fragile state of Harry and his impending death. তো এখানে হেমিংওয়ে যে কি কি সিম্বল ব্যবহার করেছে, সেটা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে হ্যারির অবস্থা ছিল খুবই ভঙ্গুর, মোরালি ফ্রেজেল। মোরালি ফ্রেজেল বলতে হচ্ছে নৈতিকভাবে ভঙ্গুর। হ্যারির অবস্থা ছিল নৈতিকভাবে ভঙ্গুর, এবং তার আসন্ন মৃত্যু। এই আসন্ন মৃত্যুটাকে বোঝাতে এবং নৈতিকভাবে হ্যারির যে কি অবস্থা ছিল, ভঙ্গুর অবস্থা ছিল, সেটাকে বোঝাতে হেমিংওয়ে এখানে সিম্বলিজম ব্যবহার করে। বুঝছো সবাই? ক্লিয়ার? জি আপু। বলো এখন, প্লেনটা কিসের সিম্বল ছিল? সমতল প্লেন রেস্কিউ। ছিল evil। দুইটা প্লেন ছিল না? একটা হচ্ছে হ্যাঁ। ইভিল এন্ড কনফিউশন, আর একটা হচ্ছে এই যে হ্যারি এবং এই যে রিস্কি, যেটা হেলেনের জন্য। হুম, ওটা ছিল কিন্তু আশার সিম্বল, যেটা হচ্ছে আকাশে উড়ে, সেই প্লেনটা ছিল আশার সিম্বল। আর স্নোটা কিসের সিম্বল ছিল? স্নোটা ছিল ভুলে গেছি। তুষারপাত। স্নোটা ছিল তুষারপাত। তুষারপাতটা কিসের সিম্বল? মনে নাই। তুষারপাতটা হচ্ছে তার যে, কি যেন ছিল, তুষারপাতটা কিসের সিম্বল ছিল? এটা ছিল নিচে নাকি। হচ্ছে ইম্পেন্ডিং ডেথ, আসন্ন মৃত্যুর হ্যাঁ, সিম্বল। এবং তার যে লেখালেখির ক্যারিয়ার ছিল, লেখক হিসাবে তার যে ক্যারিয়ারটা ছিল, সেটার ব্যর্থতার সিম্বল। হ্যাঁ, রিপ্রেজার। আচ্ছা, এখানে মোট কয়টা সিম্বল পাইছো? টোটালি বলো দেখি সিম্বল গুলোর নাম। বাবা, মনে আছে। প্রথম কিলিমাঞ্জারো যে হ্যাভেন। ক্লিমার ছিল, তারপরে লিওপার্ড,